গন্তব্য বাগেরহাটের মোংলা উপজেলা। আমাদের এবারের অনুসন্ধান সুন্দরবন অঞ্চলের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মানুষদের নিয়ে। সুন্দরবন অঞ্চলে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। কারো কারো মরদেহ নানান সময় উদ্ধার হলেও বেশিরভাগেরই গল্প এখনো পর্যন্ত অন্ধকারেই পড়ে আছে। তবে সেসব নিখোঁজদের স্বজনদের আহাজারি এখনো পর্যন্ত চলছেই, অপেক্ষা চলছেই। এরা সবাই স্বজনহারা মানুষ, সুন্দরবন উপকূলের মানুষ। কেউ স্বামীর জন্য পথ চেয়ে রয়েছেন, কেউ বা সন্তান ঘরে ফেরার অপেক্ষায়। স্বজনরা অনেক আগে হারায় গেছে, এরা তাদের অপেক্ষায় থাকে এখনো, যে তারা আসবে, কবে আসবে এই অপেক্ষায় থাকে, এবং তাদের পরিবারটা এখনো দুর্দশার মধ্যে আছে। কারো ছেলে হারায় গেছে, কারো হাজবেন্ড হারায় গেছে। আসেন তো একটু কথা বলি। আপনারা সবাই স্বজন হারা? আপনার কে হারাইছে? আমার স্বামী হারাইছে। কত বছর? এই 14 সালে। 14 সালে? হ্যাঁ। এখনো বাড়ি আসেনি? না, আনতে অপেক্ষা রয়েছে, দেই আল্লাহ ফিরেই আনেনি। হয়েছিল কি করতে গিয়েছিল? মাছ ধরতে। কখন আর পাননি? না, খোঁজও পাইনি কোনোদিনও। আর কেউ কয় না যে অমুক জায়গায় আছে, কেউ বলে না? না। 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে মানুষ করছি, না না খাইয়েও রয়েছে আমার বাচ্চারা। 3টা মেয়ে, ছেলেও নাই। স্বজন হারিয়েছে, কারো তো 20 বছর হয়ে গিয়েছে, কারো 10 বছর, কারো 15 বছর। 25 বছর আপনার স্বজন হারিয়েছে, তাই তো? 21শে বৈশাখ, মে মাসের ইংরেজি 4। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। আসেন। আপনারও কি স্বজন হারিয়েছে মা? কে হারিয়েছে? স্বামী। কবে? 2000 সালে। 2000 সালে? কি কোথায় গিয়ে হারালো? কি জন্য হারালো? মাছ মারতে। সুন্দরবন উপকূল জুড়ে হৃদয় বিতরক এমন ঘটনার ভরি ভরি উদাহরণ রয়েছে। জীবিকার সন্ধানে গিয়ে মানুষগুলো যখন আর ফিরে আসে না, তখন তাদের উপার্জনে চলা পরিবারগুলোর কি পরিণতি হয় তা আর বলার অপেক্ষা রাখে না। মৃত্যু সনদ নিয়ে জটিলতার কারণে সরকারি সাহায্যটুকু জোটেনি তাদের কপালে। সরকারি সহযোগিতা পান না, কিছু পাইনি। জিগায় অনেকে পাইছে। এত বছর যখন হয়ে গেছে তখন আর আশা নেই যে বাবা এতদিন থাকলো হয়তো আসবো, কিন্তু অন্তত তার মরদেহটা পাইলে কিংবা ইয়ে করলে এরকম। এটাই বলো বড় মনে কষ্ট যে মানুষের কবর বাড়ির পাশে থাকলে মনে হয় বাবা এখানে আছে, কিন্তু আমার সেইটুকু না। এত বড় অবাঘাম। তবে নিখোঁজ হওয়া সব চরিত্রের গল্পও এক নয়। দুর্যোগ দুর্ঘটনায় মৃত্যু তো রয়েছেই, নিখোঁজ অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমন অভিযোগও কম না। স্বজনহারা এসব মানুষের কাছ থেকে আরও কিছু তথ্য উপাত্ত জোগাড় করে আমরা যাই পাশের চিলা বাজারে। হিল্টননাথ নামে 18 বছরের এক যুবক মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। ঘটনা 2023 সালের 7 এপ্রিল। হিল্টননাথ? হ্যাঁ। হিল্টননাথের বাড়ি কই? এই তো মারে ফেলাইছে, ফরেস্টার মারে ফেলাইছে। ও জুমলায় লাশ পাওয়া গেল, অবশ্যই সে ভিডিও আছে। সেই লাশরে আবার গায়েব করে এলো। প্রচুর খেলা চলিল, বুঝেন না, টাকা পয়সা খাইয়ে সবাই ফেলাই। এদিকে না ভাই, পুলিশ মনে করেন এত কাজ করেছে। দাদু কেমন আছেন? নমস্কার। নমস্কার। আপনার ছেলের নাম কি হিল্টননাথ? হিল্টননাথ। হ্যাঁ। কই হিল্টননাথ? হিল্টননাথ তো সে তারা তো মেরে ফেলেছে। কারা? ফরেস্ট ডিপার্টমেন্ট। কিভাবে মেরে ফেললো? গেছিল জাল ধরতে, মানে এই পোনার জাল। এখন ওই 2 ভাই একসঙ্গে গেছে, আরো 2জন সাথে ছিল। মানে আপনার 2 ছেলে গিয়েছিল? হ্যাঁ, তারপরে আরো 2জন পার্শ্ববর্তী আরো 2জন ছিল। হ্যাঁ। পরে আমরা ওই ফরেস্টারের একটা ট্রলারে ভিডিও দেখলাম। হিল্টন ভিডিও এসে ওই হাফ প্যান্ট পরা, কলার স্ট্রিপে গেঞ্জি গায়ে, মাথায় দড়ি দিয়ে বান্ধা। আমি এক নজর দেখে আমি তাকাতে পারি নাই। মোবাইলের এই দৃশ্য হিল্টননাথ নিখোঁজ হওয়ার 3 দিন পর ধারণ করা হয়েছিল।
জোংড়াঘাটে ভাসতে থাকা যেই মরদেহ দেখে নিজের সন্তান দাবি করেছিলেন হিল্টনের বাবা। সেই সময় যে ব্যক্তি ভিডিওটি করেছিলেন, এবার তার কথাও শোনা যাক। আঘাত থেকে লাশ ভাসি আসতেছে, জুংলার আঘাত থেকে ভাসি আসতেছে, ভাসি এসে ওকে সিঁড়ির ঘাটে লাগিয়েছে। আমি উঠে চলে গেছি, চলে যেতে ফরেস্টারে জানাইছি যে এই ব্যাপারে এই ঘটনা, লাশ একটা সিঁড়ির দিকে দিয়েছে। ফরেস্টার দৌড়ে যেয়ে ওসি সাহেব কলি, ওসি সাহেব দৌড়ে যে ওর কঞ্চি ফল আছে আর একটা, তারে ডেয়ে নিয়েছে, আরে মাঝিরে ডাকি আনে বলছে লাশটারে ঠেলে গাঙের মাঝখানে দিয়েছে। অল্প বয়স, ছেলেটার অল্প বয়স। হিল্টনের বাবার কাছে ফিরতে চায়। ছেলের মরদেহ শেষমেশ পেয়েছিলেন কিনা জানা দরকার। মানে ওই লাশটা কি করলো তাহলে? ওই লাশটা তো ফরেস্টার গায়েব করে ফেলেছে, আর খোঁজ করেও পাই নাই। তাই কেন করলো ওরা এটা? দামাচাপাতির জন্য যদি লাশ পায় তাহলে তো কি হবে তা তো বোঝেন, যদি সরকারি হোক আর যাই হোক না কেন, তখন তো কথা হবে যে কেন মার্ডার করে। জোংড়াঘাটে ভাসমান মরদেহটি নিয়ে এমন ৯/৬-এর ঘটনায় বন বিভাগের অফিসারদের বিরুদ্ধে সে সময় যে জনরোষ তৈরি হয়েছিল তার প্রমাণ এই ভিডিও চিত্র। অরিজিনাল ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আপনারা লাশ কয়টা গুম করছেন? আমরা শুনতেছি। কত টাকা দেওয়া লাগবে লাশ নেওয়ার জন্য? জোংড়া না থাকতাম মনে হয় ফরেস্টারের বাড়ি মেরে বেলা দিত মেয়েরা। আমি আইনা তো তুলে নিস না, কি সত্য কথা তো। এখন এই যে লাশটা পরবর্তী আমরা পেলাম, তারপর আমাদের ডাকলো, আমরা মোংলায় গেলাম। মোংলায় যেদিকে আনিছে তাই বলে এটা তো হিল্টন বলে বয়স্ক বলে মনে হচ্ছে। হ্যাঁ, করমজল ওখানে ডাঙার পরে ছিল ওই জঙ্গলে। হিল্টনের বয়স তো ছোট। হিল্টন ওই 17-18 এরকম বয়স। আর ওই যে লাশ দেখাচ্ছে ওই লাশের বয়স কত? এই লাশ আমাদের বয়সই ধরেন, তাহলে ওইটা আপনার ছেলে 60-এর উপরে। লাশটা নিলেন কেন? আমি তো ছিলাম না, আমি বলি এটা তো আনা তো ভুল হয়েছে। আমি তো ছিলাম বাড়িতে। কে আনছিল এটা? আর ওর অন্য লোকজন যারা দেখতে গেছিল, তদন্ত করতে গেছিল, তারাই আনছিল। এটা তো আনা ভুল হয়েছে। হিল্টনের মরদেহ হিসেবে গুছিয়ে দেওয়া লাশটা যে অন্য জনের ছিল, মরদেহ নিতে আসা প্রতিবেশীদের কথাতে সে বিষয়টি তখনই স্পষ্ট হয়। এই ইসলাম, এটা তো ফুল ফ্যান, এর সাথে ভিডিও মিলিয়ে নেই তো, দেই একটু দেই, এটা তো ফুল ফ্যান। লাশ নিয়ে এমন প্রতারণার গল্প হয়তো বিরল, তবে হিল্টননাথ কিভাবে নিখোঁজ হলেন সেই গল্পটাও জানা দরকার। আপনি সাথে ছিলেন, কি হয়েছিল বলেন তো একটু কষ্ট। আমাদের সামনে হিল্টনের ভাই সাগরনাথ, যিনি ঘটনার সময় একই নৌকায় ছিলেন। মাছ ধরতে গেছেন 4 জন, জেলে গেছেন কয়জন? 3 জন। মারছিল কাকে কাকে? মারছিল 4 জনকে মারছিল। আর হিল্টননাথকে তাইলে? হিল্টননাথকে পাওয়া যায়নি, পরে বা জেলাতে আইসে শুনে কিছু হিল্টননাথকে পাওয়া যাচ্ছে না। মানে ওখান থেকে আপনি হিল্টননাথ দেখেননি? হিল্টননাথকে কারা মারছে? ওই সময় দেখছিলাম তো। কারা মারছে? ফরেস্টাররা মারছিল। কি দিয়ে মারছিল? লাঠি দিয়ে। হিল্টননাথের পরনে কি প্যান্ট ছিল ওই সময়? কালো প্যান্ট ছিল, হাফ প্যান্ট। বিলাল থেকে। আচ্ছা, এটা যেরকম বুঝাইছে সেরকম বুঝিয়েছে। তো পরবর্তীতে আমি যে সময় দেখি যে না লাশটা যে সময় একটু আমার না, সেই সময় আমি অন্যদিকে নক করি। অন্যদিকে নক করার পর আমার ঘরে নানান রকম ফিশার আসে। কারা প্রেশার দেয়? বিলাল্লা থেকে অনেক রকম ফিশার আসে আমার ঘরে। আচ্ছা, বন বিভাগের অভিযান ও হিল্টননাথকে পিটিয়ে মারার বিষয়ে জানতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তৎকালীন সহকারী বন কর্মকর্তা মাহবুব হোসেনের কাছে টিম সার্চলাইট। নিরীহ মানুষকে বাজার থেকে ডেকে নিয়ে হরিণ শিকারের মামলায় ভাসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। না, মারা তো মারাই তো বিচার আমার নিজের হাতে নিয়ে নেওয়া না, এটা ঠিক না। এবং আমরা কি করি, তাদেরকে নির্দেশনা দেওয়াই, ফিল্ডে যদি কেউ করে থাকে এটা তার মারাত্মক অপরাধ। না, টিম লিডার ওখানে, আমি টিম লিডার না, ওখানে সংশ্লিষ্ট যারা আপনার ক্যাম্পের যে আপনার ছিল মানে করমজলের ওসি, কারণ আমি তো রেঞ্জে বসেই মনে করেন তাদেরকে নির্দেশনা দিয়ে। না, ভিডিও আমরা একটা দেখছি, এটা আমরা দেখছি, এটা আমরা স্যারকেও পাঠাইছি, স্যার এই ভিডিও হয়েছে। চেয়ার ছেড়ে উঠে এসে আমাদেরকে আরও কিছু তথ্য দিলেন এই কর্মকর্তা। এরা সুন্দরবনে ওই যে বেলার চদ্দার বেলার, এরা এই ক্রাইমগুলো করে বেড়ায় এই সুন্দরবন, বুঝছেন? মানে ওদের অবৈধ মাছ শিকার বা ওই যে শুটকির যে ব্যবসা, এদের তো কোটি টাকার ব্যবসা। আরও আপনাকে একটা তথ্য দেবো, শুটকি সিন্ডিকেটের যারা এদের সাথে বিলায়ত মাত্র শুধু জাস্ট ভিতরে যায়, আর বড় বড় ব্যবসায়ী ওরা ইনভেস্ট ওরায়। ওই তারপর আব্দুল খালেকের চাচাতো ভাই বোটা এরা আত্মীয় তারা, এই জন্য ওই হাইনার কিন্তু আমাকে ওটা সহ্য করতে পারতো না। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম এমন ঘটনাকে কিভাবে দেখেন জানতে চাই তার কাছে।
মানে আইন কি বলে বন বিভাগের লোকজন কাউকে পিটাই মারতে পারে? অবশ্যই না, কাউকে পিটিয়ে মারার অধিকার কারো কি নাই। হিউম্যান রাইট বলে একটা কথা আছে, সে যদি কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসবে, তাকে অ্যারেস্ট করবে। বন বিভাগের লোকজন সংরক্ষিত বনে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা আছে। আমি যতটুকু শুনেছি যে এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং সেটা পিবিআই তদন্ত করছে। আর করবো কি, করার কিছু নেই। একদিকে সন্তান হারানোর বেদনা, আরেকদিকে মরদেহ নিয়ে কারসাজি। হিল্টন নাথের এমন করুণ পরিণতিতে শোকে পাথর তার অসহায় মা। 7টা মাস আমার দ্বারা ছিল এই লাশটা? হ্যাঁ 7 মাস ছিল। হ্যাঁ, তারপরে তো ওই ওরা কলো কি পুলিশি টুলিশি কলো কি এই লাশ না কেন, এই লাশটা যখন পাওয়া গেছে তা আমারটা কোথায় গেল? এখনো পর্যন্ত সন্তানের সন্ধান পেয়েছেন কিনা? না, আমরা সন্ধান এখনো পাইনি। তথ্য বলছে হিল্টন নাথ পরিচয়ে গুছিয়ে দেওয়া মরদেহটি প্রকৃতপক্ষে মাহে আলম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তির। তার লাশটি ফেরত পেতে দীর্ঘ 7 মাস অপেক্ষা করতে হয় স্বজনদের। মাহে আলমের মৃত্যুর রহস্য জানতে ফিরছি একটা বিরতির পর। মাহে আলম বাগেরহাটের মোংলা উপজেলার কেওড়াতলা গ্রামের বাসিন্দা। মাছের ঘেরের এই ব্যবসায়ী উপজেলা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি। 2023 সালের 10 এপ্রিল সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মাহে আলম। 3 দিনের মাথায় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে একটি মরদেহ পাওয়া যায়, যেটি 18 বছর বয়সী হিল্টন নাথ পরিচয়ে দাফন করা হয়। প্রকৃতপক্ষে ওই লাশটি ছিল 65 বছর বয়সী মাহে আলমের। মাহে আলম নিখোঁজ হওয়া, মৃত্যু এবং শেষমেশ তার লাশ ঘিরেও কারসাজি। অমীমাংসিত এমন অনেক প্রশ্নের উত্তর মেলাতে হবে। তখন রোজা ছিল, আমার বাবা সকাল 8:30 নাগাদ বাসা থেকে বেরোন প্রতিদিনের মতো। আমাদের সামনে মাহে আলমের বড় ছেলে সোহেল। বাবার মৃত্যু ঘিরে এমন ঘটনায় তারও মনে নানা প্রশ্ন। উত্তর না পেয়ে বিষণ্ণতায় ঘিরে ধরেছে পুরো পরিবারকে। খোঁজাখুঁজি করে না পেয়ে আপনার হচ্ছে 13 তারিখের সন্ধ্যায় থানায় জিডি করতে গেলাম। তখন আপনার হচ্ছে যে ওসি ছিলেন সম্ভবত মনিরুল ইসলাম, মোংলা থানার ওসি, এবং উনি আপনার হচ্ছে যে ওনার অধীনস্থ যে ছিলেন তাকে বলেন যে একটা জিডি করতে। আমার বাবা মানসিকভাবে বিকারগ্রস্ত একজন লোক, উনি বাসা থেকে বের হয়ে চলে গেছেন, এইভাবে একটা জিডি করতে বলে। যখন এটা ওইভাবে জিডি করতে বলে আমি ওটাতে রাজি হই না। পুলিশ এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করলো আপনাদের সাথে? কেন করে? কি ধারণা আপনার? পরদিন সকালবেলা আমি আবার যাই। আমারই আপনার হচ্ছে যে ইউনিভার্সিটির এক ব্যাচমেট, তার সহযোগিতা আপনার হচ্ছে যে আপনার ওইখানে জিডিটা করতে সমর্থ হই। 14 তারিখ সকালবেলা সেই বেতার বার্তা আপনার হচ্ছে দাকবে, যেইখানে যেটার আন্ডারে আপনার হচ্ছে যে করমজল আপনার স্টেশনটা পড়ে, সেখানে আপনার বেতার বার্তাও গিয়েছে। সো একই দিনে কিন্তু এখানে 2টা মিসিং গিয়েছিল, আমাদেরকে কিন্তু খবর দেওয়া হয়নি। যেই দিন হিল্টন নাথের লাশ 14 তারিখে আপনার হচ্ছে ইয়েতে পাওয়া গিয়েছে করমজলে, ওইখানে ফুটেজে দেখা যায় মানুষজন বলছে এই লাশ তো মিলছে না, এই লাশ তো ফুল প্যান্ট পরা। ঈদের পর দিন আমরা চলে যাই দাকব থানায়। দাকব থানায় যেয়ে আমরা লাশের সাথের পরিধ বস্ত্র দেখতে চাই। কাপড় ছিল না বলে আমাকে আপনাদেরকে একটা ফটো দেখায়, লাশের যখন ইনস্ট্যান্ট ফটো তোলে। ওই ফটোতে দেখেই আমি বুঝতে পারি যে এই শার্টটা পরনে ছিল, ওই শার্টটা আপনার হচ্ছে যে তার 6-7 মাস আগে আমি ঢাকা থেকে আমার বাবাকে কিনে দিচ্ছি, আড়ংয়ের একটা জামা। আমি আমার ছোটো ভাই যখন দেখে কেঁদে দিই যে এইটাই আমার বাবার লাশ। আমরা তখন মোটামুটি শিওর হয়ে যাই। আমাদের এবারের গন্তব্য মাহে আলমের গ্রামের বাড়ি। ঘটনার দীর্ঘ 7 মাস 10 দিনের মাথায় ডিএনএ টেস্টের মাধ্যমে আদালতের রায়ের পর মরদেহ বুঝে পায় মাহে আলমের পরিবার। এতগুলো মাস হিল্টন পরিচয়ে মাটি চাপা দেয়া ছিল তার মরদেহ। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। ডিএনএ টেস্টের পরে পেলেন, এই সময়টুকু, এই 7 মাস আপনাদের কেমন কেটেছে? আমি আমার মাকে আমি চোখের পানি ছাড়া দেখিনি আর কি, খুব কম দেখছি। আমার রাতে ঘুম হয় নাই। প্রত্যেকটা দিন একটা মনে হচ্ছে যেন একটা কাল চলে গেছে, একটা যুগ চলে যাচ্ছে আর কি। শোক যেন নিত্যসঙ্গী মাহে আলমের স্ত্রীর। তার সবচেয়ে বড় আক্ষেপ, বিপদের সময়ে ন্যূনতম সহযোগিতা মেলেনি প্রশাসনের কাছ থেকে। আমাকে একটা উল্টো প্রশ্ন করছে, ওইখানে আমার খুব কষ্ট হয়েছে। তো সেটা আমি আমার সন্তানকে জানি। পুলিশ অফিসার বলেছে কি আমার লাগে শারীরিক সম্পর্ক দূরত্ব ছিল, এটা তো কখনো না।
আমার তো মনে হয় না এই আমি লিখে লোকেরাই জড়িত। মাহে আলমের মরদেহ কবর থেকে উঠানো ও গোসল করানোর দায়িত্বে ছিলেন আব্দুস সালাম ব্যাপারী। কথা হয় তার সাথে। মাহে আলমের লাশ যখন উত্তোলন হয়, মানে যেটা হিল্টন নাথ হিসেবে কবর দেওয়া ছিল, তারপর আপনি কি কি দেখেছেন? ওর কাটা ছাড়া কিছু পাইনি, তার বুক ছেঁড়া পাই নাই, কপাল ছেঁড়া পাই নাই। তো আমরা তো পসপরাগ লাশ আমি শত শত গোসল করাইছি। আচ্ছা, ময়নাতদন্ত করার পরে লাশের শরীরে কিংবা তার পকেটে মোবাইল থাকার কথা? না থাকার কথা, কিন্তু মোবাইল পেয়েছি, আমি টাকা পেয়েছি, তার ম্যাচ লাইটটাও পাইছি, বেল পেয়েছি। পোস্টমর্টম হওয়ার পরে মরদেহ যেভাবে থাকে ওই মরদেহ কি সেভাবে পেয়েছিলেন? আমার মনে হয় ময়নাতদন্ত হয় নাই। সালাম ব্যাপারীর কথার সত্যতা মেলে মাহে আলমের লাশ উত্তোলনের পর তোলা ছবিতে। তার পরিহিত পোশাক, পয়সাকড়ি, এমনকি মোবাইলটিও পাওয়া যায় কবর থেকে। তাহলে কি ময়নাতদন্ত ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছিল? জানতে টিম সার্চলাইটের এবারের গন্তব্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। মরদেহটির ময়নাতদন্ত করেছিলেন ফরেনসিক বিভাগের ডাক্তার তাহসিনা হক প্রমি। ওই যে একজনের বডি করেছিল আরেকজন করেছিল, এরকম নাকি? জি জি জি। পরে আইডেন্টিফিকেশন দেখা আরেকজনের বডি। জি জি। এটা হিল্টন নাথ 22 বছর বয়সী, এটা কিভাবে হলো? এটা তো পুলিশে আমাদের কাছে ইয়াতে মানে ইনকোয়েস্ট চালানে যেটা লিখছিল সেটা আমরা লিখে দিছি। আমরা তো বিভিন্ন সময় দেখেছি ময়নাতদন্ত পরে মরদেহের শরীরে কি মোবাইল, শার্ট, প্যান্ট সবকিছু যেভাবে ছিল সেভাবেই থাকার কথা না, কারণ পুরোটা তো খুলে আগে বডি কাটে না? সেটাই তো আপনার নামটা তো ওই জন্যই মানে এখানে আপনি তো দেখেছেন নিশ্চয়ই। কোনো ধরনের কোনো আলামত ছিল না পোস্টমর্টমে। আমার কাছে সবকিছু এভিডেন্স আছে। কি বলে? আমার যতটুকু আমি পারছি সেটা, আমি ফরেনসিক এক্সপার্ট না। আমাদের এখানে পোস্টিং হয়েছে, আমাদের যেটুকু ট্রেনিং দিছে, যেটুকু পারছি আমরা সেটুকু করছি। খুলনায় মাত্র মেডিকেলে দেখবেন একজনও ফরেনসিক এক্সপার্ট নেই। দায়িত্বে অবহেলাকে অপারগতা দেখিয়ে দায় সারতে চাইলেন মাহে আলমের পোস্টমর্টেম রিপোর্টে স্বাক্ষর করা এই চিকিৎসক। একটি মরদেহ ময়নাতদন্ত হলো, ময়নাতদন্তের পর সমাহিত করা হলো বা কবর দেওয়া হলো। তারপর কোনো এক প্রশ্নে 7 মাস পর সেটি আবার উত্তোলনও হলো। সেই সময় দেখা গেল লাশের শরীরে মোবাইল আছে, প্যান্ট আছে, শার্ট আছে, সব কিছুই আগের মতোই ছিল। মাহে আলমের নিখোঁজ হওয়া, পরবর্তীতে তার লাশ হিল্টন নাথের নামে চালিয়ে দেওয়া, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। অবস্থা দৃষ্টে বলা যায় তার খোঁজ মিলুক কোনো একটি মহল সেটি চাননি। রহস্যজট খুলতে হবে। ঘটনার শুরু থেকে আবার শুরু করতে চায় আমাদের এবারের যাত্রা সুন্দরবনের করমজল। এইরকম একটা জালি বোটে করেই বানিয়াশান্তা ঘাট থেকে করমজলে সর্বশেষ গিয়েছিলেন মাহে আলম। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা বয়সে তার মরদেহ উদ্ধার করে, সেটা নিয়েও নানান জটিলতা বেঁধে যায়। প্রায় 1 ঘন্টা পাড়ি দিয়ে করমজল পৌঁছায় টিম সার্চলাইট, যেখান থেকে উদ্ধার হয় মাহে আলমের মরদেহ। মানে এই ঘাটে নামিয়ে দিয়ে যায় আপনার বাবাকে? নামিয়ে দিয়ে উনি আর ইঞ্জিনের স্টার্টও বন্ধ করেন নাই, উনি আবার সাথে সাথে চলে গেছেন। কিন্তু নিয়ম কি? নিয়মটা হচ্ছে উনি নামাই দিবেন, উনি এখানে অবস্থান করবেন, বাবা যখন যাবেন তখন তাকে নিয়ে চলে যাবেন আর কি। আপনার বাবার মরদেহটা কোত্থেকে আসলে উদ্ধার করা হয়েছিল? আমরা যে ভিডিওতে দেখার পরে আমরা যত আসার পরে এখানে দেখছি লাস্টটা এখান থেকে ওই যে গাছগুলো দেখা যায় সামনে হচ্ছে ওখানে ছিলেন। এখানে এখন তো পানিতে ছিল, ওখানে কোনো পানি টানি কিছু নেই। তার দেহের সাথে যেই কাদা এবং তার যে ডাম্পিং করার যেখানে হয়েছে তার কাদার সাথে কোনো মিল নেই। এই ব্যক্তির নাম আবু হাসান। গত 10 বছর করমজল মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লাশ উদ্ধারের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। মানে সাধারণ যারা আমরা আছি তাদের মস্তিষ্ক তো আপনার বোঝা যাচ্ছে যে মানে নদী রয়েছে কোথায় আর লাশটা রয়েছে কোথায়, এটা তো সুপরিকল্পিতভাবে তো আমাদের দেখলেই আমরা বুঝতে পারছি যে ওখানে লাশ আসলো কোন জায়গা থেকে। এখানে আপনাকে আমি যদি এই দোকানটার কথাও যদি বলে দেই, ওইখান থেকে গেট থেকে যদি বলে দেয় মসজিদ ওই দিকে, তারপর ওই মসজিদের সামনে এসে অনেকে জিজ্ঞাসা ভাই মসজিদটা কোন দিকে, এই একেবারে কাছাকাছি এসে, কিন্তু লাশ যেখানে সেই একেবারে ঠিক সেই জায়গা থেকে যাই ওরা ওই করছে, কোনো জায়গায় খোঁজাখুঁজি নাই বা মানে এটা দিয়ে আপনার কি বুঝলেন বলেন?
আসলো যেই দৃষ্টে লাশ ঠিক সেই দৃষ্টে যাই আপনার লাশ এই লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, ওরাই বলতেছে। হ্যাঁ ওরা পাওয়া গেছে। পরিচ্ছন্ন কর্মী লাল মিয়াও সেদিনের ঘটনার সাক্ষী। তার দাবি, মাহে আলমের লাশটি অন্য কোনো জায়গা থেকে এনে সেখানে ফেলে দেওয়া হয়েছে। এই খালের যে জলাজ্ঞ ছোট জলার পার পর্যন্ত আমরা পরিষ্কার করিয়েছি, কোনো ময়লা টয়লা কিছু, কোনো গন্ধ বাসগন্ধ আমরা পাই নাই। তারপরে আমরা যখন বাড়িতে চলে গেছি তখন রাত্রে শুনি যে এরকম একটা দুর্ঘটনা, যে একটা লাশ পাওয়া গেছে। এটা বোঝা যায় যে ষড়যন্ত্র ছাড়া কিছুই না। আর নাইলে কী করে লাশ যায় ওখানে, হুগনার পারে কী করে লাশ আসে? একটা খালে পানি নেয় কিছু না, পানি থাকলে হয়তো বাসি আইছে, পানি তো মনে হয় যে 10 দিনের মধ্যে পানিও হয় না এখানে। করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছেন আরও ভয়ঙ্কর তথ্য। কইছি ইফতারি করতেছি এই অবস্থায় হঠাৎ একটা ট্রলার আমাদের যে পাশে ওই জায়গায় এসে থামলো। আসলে কোনদিন ওই জায়গায় ট্রলার থামার কথা না, ট্রলার থামিছে এরকম ভাবতেছি ট্রলার থামলো, গেল কই গিয়ে আসলো কারা, আমার তো টের পাচ্ছি না। ওরা কথাবার্তা বলতে নাকি এরকমের মানে 20 মিনিটও হয়নি এর ভিতরে 60 মানে ট্রলার নিয়ে 1-200 লোক ওরা হঠাৎ ওই যে বিলাত সর্দার এবং এটা বিলাল সর্দার ওরা নেতৃত্বে এসে এই চিল্লে পাল্লা হয়েছে কই এই লাশ পাওয়া গেছে। ওরা কোথায় ওই জায়গায় গেল, কেন গেল, ও জায়গায় মানে কীভাবে একজন মানুষ ওখানে যাওয়ার কথা না, রাত্রে সেখানে ওরা যাই এমনি লাশ পেলো এবং লাশ নিয়ে চলে গেল। এইটা তো আমার কাছে এখনও রহস্যজনক মনে হয় যে এইটা ওরা আমি শুনলাম ওরা হিলটনের নাচের লাশের কথা বলতেছিল, কিন্তু ওই জায়গায় নাকি আবার ওরা কথাবার্তা বলতেছিল এভাবে যে এ তো মেলে না, এতে তো কেমন প্যান্ট পরা বা এরকম সেই ফুল প্যান্ট পরা এই ধরনের এরকম কথাবার্তা শুনতেছিলাম। হিলটন নাচ যে যেখানে নিখোঁজ হয়েছে ওই তো জংরা ফরেস্টের এলাকা, আর এটা তো করমজল। তাহলে ওই লাশ এখানে কেন নিতে আসলো এটা তো বলেন। এখন এইটাই তো আমার বাবার বিষয়, তোরা জানলি কীভাবে বা এরকম আসলো কীভাবে, শুকনো জায়গায় আসলো কীভাবে, এইটাই তো আসলে বাবার বিষয় যে কেন তোরা ওখানে গেছে আর এখানে তোরা খোঁজ করবি কেন। মাহে আলম যে মাঝির নৌকায় করমজল গিয়েছিলেন তার মুখোমুখি হব। ছোটবেলাতে কাকার ঘেরেরই মাছ টানি, অনেক সময় মাছ টানছি ইনশাল্লাহ। আল্লাহ হেয়ারাতে ভাত আমার অনেক খাওয়াইছে আমার পেটে, আমার বাপের মতোই সে। তা সেই হিসেবে সে দেখলো যে সারাদিন ওরে বড় হয়ে রাখবো ফোটটা নিয়ে, তাহলে একটা সমস্যা হয়ে যাবে। তার সাথে তুই চললে যা, আমি বিয়েলে চললাম যে কোনো এক বোর্ডে, এই করলে আমি চলেছি, আমি আর ইঞ্জিন বন্ধ করে নেই। আমরা পোস্টারিং দেখি নাই, মাইকিংও দেখি নাই। দুইটা লাশ আবার একসাথে, দুইটা মানুষ একসাথে নিখোঁজ হয়েছে, এগুলো কিছু না, আমরা এগুলা কোনো কিছু শুনিনি। আমার টলারওয়ালা আরো 10টা বারে জিজ্ঞেস করেন আমাদের যে সে শুনছি কিনা। আমরা একবার মাইকিং শুনছি যে বাতিল চেয়ারম্যানের ভাই মাহে আলম বয়স্ক লোক, উনি নিখোঁজ। মোশাররফ মাঝির যে দায়িত্ব সেটি তিনি পালন করেছেন নাকি এর পেছনে ভিন্ন কোনো রহস্য আছে? পরিষ্কার হতে কথা বলবো মোংলা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে। বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেশ আগেই বদলি হয়ে গিয়েছেন ওসি মনির। খোঁজ নিয়ে জানা গেল তৎকালীন ওসি মনিরুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম এপিবিএনে কর্মরত। কথা হয় মোবাইলে। যেদিনই জিডি করেছে সেদিনই আমি চলে আসি। না, ওই দিন আপনি চলে আসেন নাই। ওই দিন আপনি ওই সময় ছিলেন। আপনার সাথে আমি অন্য ইসে আসি, পরে কথা বলবো ভাই। ফোনটা কেটে দিল। কথা শেষ না করেই ফোনের সংযোগ কেটে দিলেন ওসি মনিরুল ইসলাম। মাহে আলমের ওই ঘটনার সময় মোংলা সার্কেল এসপির দায়িত্বে ছিলেন মুশফিকুর রহমান তুষার, বর্তমানে ডিএমপির সহকারী কমিশনার। পুরো ঘটনা সম্পর্কে জানতে চাইলাম তার কাছে। এখানে আমাদের পুলিশের বেশ কিছু গাফিলতি ছিল। ওই সময় আমাদের যদি ঠিকমতো সুরতলটা করা হতো সেই ক্ষেত্রে এত জটিলতা তৈরি হতো না যে একটা মুসলমান মরদেহ খ্রিস্টান হিসাবে একবার দাফন হওয়া, সেই দাফনকৃত মরদেহটা 7 মাস পরে তুলে আনা। এবং আরও একটা জিনিস যেটা হয়, ওই মামলাটার কিন্তু ভিত্তি খুব দুর্বল হয়ে যায়। তার সুরতাল করেছে বা ইয়ে করেছে, তাদের এখানে দেখা যায় যে তারা বারবার বলছিল, এবং ওইখানে যারা গিয়েছিল তাদের মুখেও আমার শোনা যে তারা ওই সময় কেরোসিনের গন্ধ পাচ্ছিল। তারা বলছিল একটা লুব্রিকেন্ট বা পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তো এটা থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো তার মরদেহটা যেন চেনা না যায়, এই জন্য তার ফেস যে অংশটা আছে এইটা কোনো একটা পেট্রোলিয়াম দিয়ে একটা পুড়িয়ে ফেলা হয়েছিল। মামলাটি বর্তমানে বাগেরহাট পিবিআইতে তদন্তাধীন। গভীর অরণ্যের লাশ রাতের অন্ধকারে ওরা উদ্ধার করছে, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, ইনক্লুসিভ কিছু উদ্ধার এখন করে উঠতে পারিনি। মানে তদন্ত চলছে, এটা হ্যাঁ তদন্ত চলছে।
হিল্টন নাথ কিংবা মাহে আলমের লাশকাণ্ডে বিল্লাল ও বেলায়েত সর্দারের নাম বারবার উঠে এসেছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, লাশ কারসাজির নেপথ্যে ভূমিকা ছিল বেলায়েত সর্দারের। বন বিভাগের কর্মকর্তারাও একই দাবি করেছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে আমরা যোগাযোগ করি বেলায়েত সর্দারের সাথে। আমরা মনে করেন এলাকাবাসী হচ্ছে কান্নাতে অন্তত তার লাশটা বাড়ি আসে, অন্তত কবরটা দেখে সে সান্ত্বনা পাক। 16-17 বছর বয়স একটা ছেলে। তাহলে ওই যে ওনাদের অভিযোগটা কি ভিত্তিহীন? আমার তো ভিত্তিহীনই। তাইলে হয়তো তার পিছনে আমার কোন শত্রুপক্ষ কাজ করতেছে। বুঝতে বাকি থাকে না, মাহে আলমের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, যার পেছনে রয়েছে সুন্দরবন কেন্দ্রিক অসাধু একটি চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। মরদেহতে যে পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টের ভেতরে ওনার মোবাইল ফোনটা ছিল, ওটার ভেতরে গ্যাস লাইটার ছিল, কিছু নগদ টাকা ছিল, 200 টাকার মতো আনুমানিক এই টাকাটা ছিল। তো ওই সময় যদি সুরতহালটা ঠিকমতো করা হতো, সেক্ষেত্রে মরদেহের পকেট থেকে ওই ফোনটা উদ্ধার করলে ওই ফোনের সিম কার্ড দেখেই বোঝা যেত যে এটা ব্যক্তি কে, বাট এই জিনিসটা তখন করা হয়নি। মাহে আলমের লাশ নিয়ে এই 9/6-এর ঘটনায় যেন হিল্টন নাথকে সবাই ভুলে যেতে বসেছে। জোংড়া ফরেস্ট ঘাটে বেঁধে রাখা মরদেহটি তাহলে কার, সেই প্রশ্নের উত্তরও মেলেনি। ব্যবস্থা নেওয়া যায়নি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও। সব কিছু মিলিয়ে বিচারহীনতার সংস্কৃতির বড় উদাহরণ বলে মনে করছেন ভুক্তভোগী পরিবারগুলো। আপনি খ্রিস্টান ধর্ম অনুযায়ী দেখতে পারবেন যে কেউ তাদের লাশকে পরিষ্কার না করে আপনার সাথে দাফন করে দেয়, তাহলে তারা কেন দিল? 1 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শহীদ নামে আপনার হচ্ছে যে এক ছেলে আপনার হচ্ছে যে এইটার সুরতহাল করেছে। সুরতহাল করার সময় একটা লাশকে আপনি যখন পাবেন, যে অবস্থা পাবেন, সেখানে তার মোবাইলের কোনো উল্লেখ ছিল না, তার শার্ট প্যান্ট কীভাবে পরিহিত অবস্থা কোনো কিছুর উল্লেখ ছিল না। তাহলে একটা মানুষের পকেটে মোবাইল থাকা অবস্থা তার সুরতহাল হলো, তার আইডেন্টিফিকেশন কেন হলো না? লাশটা 13 তারিখে আপনার হচ্ছে মোংলা থানাতে ছিল। আমরা যেদিন জিডি করতে গেলাম, মোংলা থানার ওসি আমাদেরকে কেন বললো না যে এখানে আরেকটা লাশ আছে, আপনারা দেখতে পারেন এই লাশটা? 14 তারিখ বেতার বার্তা গিয়েছে আপনার হচ্ছে যে দাকোপ থানাতে, আমরা যখন জিডিটা করলাম। 14 তারিখে আমাদেরকে কেন বলা হলো না? তারপরে আপনার হচ্ছে যে পোস্টমর্টম হলে আপনি কি বলতে পারবেন পোস্টমর্টম হওয়ার পরে সেই ব্যক্তির জামা, বেল্ট, কাপড় সব থেকে যায়? তাহলে পোস্টমর্টমটা কীভাবে হলো? পোস্টমর্টমে যে ডাক্তার সাইন করলো সে কেন করলো? ইটস আ ক্রাইম প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড মার্ডার, যেখানে মামলা না নেওয়া থেকে শুরু করে এখানে আপনার হচ্ছে পুলিশ, তৎকালীন আপনার হচ্ছে যে ফ্যাসিস্ট রিজিমের আপনার হচ্ছে যেই নেতারা ছিলেন তারা এবং তৎকালীন পুলিশ, এটা তাদের হাত এত লম্বা, তারা খুলনা মেডিকেল কলেজকে কন্ট্রোল করতে পারে, খুলনার আপনার হচ্ছে একটা থানাকে কন্ট্রোল করতে পারে। তার মানে খুলনার এসপিকে তার আপনার হচ্ছে যে ওই জায়গায় যেতে হয়, কন্ট্রোল করতে হয়, বাগেরহাটের এসপিকে কন্ট্রোল করতে হয় যে আমাদের মামলা যেন না নেওয়া হয়। তাহলে আপনি বুঝতে পারছেন এটার পেছনে আপনার কত বড় মাফিয়া যুক্ত ছিল। তবে নিখোঁজ মানুষদের পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পরিবারগুলোর ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে সব জায়গায় অনুদানের বিষয়ে চেয়ারম্যানের কাছে বলতে গেলে কিংবা অনুদানের সাহায্য চাইতে গেলে বলে যে ডেথ সার্টিফিকেট কোথায়, তো যে মারা গিয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আপনি বললেন, আমি যেহেতু এখানে নতুন আসছি, বিষয়টা আমার এখনো পর্যন্ত আমি এইভাবে ইনফর্মড না যে এরকম কোনো একটা ইস্যু মোংলা উপজেলায় মানুষজন ফেস করছে। তবে আমি জানলাম বিষয়টা, এটা নিয়ে আমি অবশ্যই যে সংশ্লিষ্ট দপ্তর আছে আমাদের ইউনিয়ন পরিষদ থেকেই মূলত মৃত্যু নিবন্ধন বা জন্ম নিবন্ধন এই কাজটা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো। কোনো আইনি ব্যবস্থা থাকলে এটা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা যাবে। এখনও খুব একটা পরিবর্তন আসেনি সুন্দরবন উপকূলে লড়াই করে টিকে থাকা মানুষদের জীবনে। বাঘ আর কুমিরের ভয় তো রয়েছেই, তবে তাদের কাছে বড় আতঙ্ক স্বজাতি মানুষই।